নমস্কার, আলাপ টিভিতে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মন্দিরা। আজকে আমার সঙ্গে রয়েছেন লেখিকা মৌমিতা সাহা। তিনি পেশায় শিক্ষিকা, কবিতায় তার অবসরের সঙ্গী এবং কবিতার সাথেই তার মনের যাবতীয় কথোপকথন, জীবনের কাহিনীকে তুলে ধরে লেখালেখির শুরু। নমস্কার, আপনাকে আলাপ টিভিতে স্বাগত। ধন্যবাদ আলাপ টিভি সকলকে। আপনি বললেন আপনার জীবনের অংশ নিয়েই আপনার লেখালেখির সূচনা। এই ভাবনা ঠিক কোন জায়গায়? আসলে প্রথম লেখালেখি আমার শুরু হয় ক্লাস 5-এ। মানে তখন স্কুল ম্যাগাজিনে লেখা চাওয়া হচ্ছে ক্লাস 5-এ। আমি মাকে এসে বলেছি, মা সবাইকে লেখা দিতে হবে। তখন মা বললেন, ঠিক আছে তুমি কী লিখবে? ফট করে আমার মাথা থেকেই বেরোলো কবিতা। মা বললেন যে ঠিক আছে কাকে নিয়ে লিখতে চান? মা সত্যজিৎ রায়। মায়ের তো মাথায় হাত। ক্লাস 5-এ সত্যজিৎ রায়কে কী লিখবো কী নিয়ে? তা লিখলাম, মা সাহায্য করলেন এবং সেটা স্কুল ম্যাগাজিনে পাবলিশড হয়। তারপরে ক্লাস 9-এ সেই বছর সম্ভবত রবি ঘোষ মারা গিয়েছিলেন। তো বাঘাদার জয়যাত্রা বলে আমি একটি ছোট্ট প্রতিবেদন লিখেছিলাম রবি ঘোষ মহাশয়ের সমস্ত সিনেমাকে সংকলিত করে। সেটাও মানে স্কুল ম্যাগাজিনে প্রকাশ পাওয়ার পর ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। তো সেই আমার একটা ইন্সপিরেশন বা বলতে পারেন যে অনুপ্রেরণা, সেখান থেকেই আমার লেখালেখিতে আসা। মা মানে ভীষণভাবে সাহায্য করতেন, আর বাবা ছিলেন মানে ভীষণ পড়াশোনা ভালোবাসতেন। বাবা মানে পড়তে দিতেন। মানে আমরা যেখানেই বেড়াতে যেতাম, বাবা রেলে ছিলেন, তো আমরা বেড়াতেই যেতাম, মানে প্রত্যেক ছুটিতেই আমরা বেড়াতে যেতাম। মানে বাবা প্রত্যেকবার গাড়িতে ওঠার আগে একটা টিঙ্কেল ডাইজেস্ট বা ছোটো ছোটো চাঁদ মামা এরকম কিছু কিনে দিয়ে বলতেন ট্রেনে পড়বে। সেই থেকে আমার পড়ার হ্যাবিট তৈরি হয়। এইভাবে লেখালেখিতে আসা। আচ্ছা, আপনার লেখালেখির শুরু এবং লেখালেখির জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা যেটা আপনার লেখালেখিকে আরও বেশি উৎসাহিত করেছে? হ্যাঁ, লেখালেখির স্মরণীয় ঘটনা বলতে যেটা আমার যখন প্রথম বই পাবলিশড হয়, মানে আমি লিখেছি, আমি কলেজ লাইফ থেকে লিখছি এবং সেই লেখাগুলো পাণ্ডুলিপির আকারে জমতে থাকে। তো তারপরে কালের নিয়মে চাকরি, সংসার, মেয়ে। কিন্তু একসময় আমার হাজব্যান্ড হঠাৎ আমাকে বলে, তুমি এত লিখছো, একটু চেষ্টা করো না পাবলিশ করার। যে কে করবে, নতুন লেখকদের তো কেউ সুযোগ দেন না, আর আমার লেখা কাকেই বা দেবো। অবশ্য তার আগে কলেজে পড়াকালীন আমার প্রিয় বান্ধবী ছিল শিখা, ওর সাথে আমি বিদ্যাসাগর কলেজ থেকে পাশ করেছি মর্নিং সেকশন। তো ছুটি হয়ে যেত 11টায়। তারপর আমি আর শিখা একবার অনেকগুলো পাবলিশিং হাউসে গিয়েছিলাম। আমার লেখাগুলো জমা ছিল, দিনের পর দিন ঘুরেছি, হ্যাঁ আজকে আসুন কালকে আসুন। তারপরে 1.5 মাস 2 মাস পর লেখা ফেরত দিয়েছেন, না ঠিক আছে। এই করতে করতে তারপরে আমার হাজব্যান্ড যখন বললেন যে তুমি চেষ্টা কর আরেকবার, তখন মনে হলো আরেকবার চেষ্টা করা যেতেই পারে এবার। তখন হঠাৎ করেই আমি ওই কাগজে পুলিশ প্রকাশনীর একটা অ্যাড দেখেছিলাম। তো সেই কমল সেন মহাশয়ের হাত ধরে আমার প্রথম বই পাবলিশড হয় কলকাতা বইমেলায় 2017 সালে। দন্নুক বলে একটি বই, দুটো গল্পের সংকলন ছিল, এবং সেইটা আমার কাছে ভীষণ স্মরণীয় মুহূর্ত। মানে মায়ের চোখে জল, বাবার আনন্দ, আর আমার সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের সেই সাপোর্ট এবং আমার প্রতি তার যে একটা শ্রদ্ধা, এটা আমাকে ভীষণভাবে আনন্দ দিয়েছিল। বেশ, আপনি যখন বললেন যে আপনার বিবাহিত জীবনের সাপোর্ট যেটা আপনাকে এগিয়ে দিতে সাহায্য করেছে, বর্তমান যুগে একটি শব্দ নারীবাদ নিয়ে লেখালেখি ভীষণ পরিমাণে জনপ্রিয়, সোশ্যাল মিডিয়া বলুন বা খাতায় কলমে বলুন। আপনি নারীবাদ বিষয়টাকে কেমন? দেখুন, ইংরাজি সাহিত্যের স্টুডেন্ট, তো আমার স্পেশাল পেপারই ছিল ফেমিনিজম। কিন্তু আমি না মনে প্রাণে বিশ্বাস করি নারীবাদ মানে কিন্তু নারীকে আলাদা করে কিছু পাইয়ে দেওয়া নয়, মানে ওই আলাদা সম্মান দেওয়া, আলাদা সংরক্ষণ, তবেই তুমি তাকে নারীকে সম্মান করছো, এইটা আমি মনে করি না। বরং আমি উল্টোটা মনে করি যে সবাই সমান, নারী পুরুষ নির্বিচারে যদি সবাই সমান অধিকার পায়, সেটাই নারীবাদ। মানে সেটাকেই নারীকে সম্মান, প্রকৃত সম্মান দেওয়া হয়। ওই মানে ধরুন একটা ইন্ডিয়ান ক্রিকেট টিম যদি আমি কল্পনা করি, সেখানে নারী পুরুষ একসাথে খেলছে, হয়তো এটা খুব অবাস্তব, কিন্তু আমার মনে হয় এখানেও একটা সম্মান দেওয়া আছে যে হ্যাঁ আমরা আলাদা করে দেখছি না, নারী তুমি দুর্বল তাই তোমার জন্য আলাদা ব্যবস্থা, এইটা আমি মানি না। হ্যাঁ, আমার এই কলকাতা বইমেলায়, মানে আমার প্রত্যেক কলকাতা বইমেলাতে আমার বই প্রকাশিত হয়, তবে এই বছর নির্বাণ পাবলিশিং হাউস থেকে আমার প্রকাশিত হয়েছে পঞ্চপল্লব। এই বইটি হচ্ছে মানে স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর। আসলে আজকালকার যুগে না এই ডিভোর্স, সেপারেশন এগুলো খুব
চালু হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মে আমরা দেখি এখন সেপারেশন ম্যারেজ বলেও খুব একটা টার্ম ইউজড হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে যারা কর্মরতা দম্পতি যারা বিয়ে করছেন, বিয়ের পর তারা হয়তো সারা সপ্তাহে আলাদা থাকছেন, শনি রবিবার এক জায়গায় আসছেন। হ্যাঁ, এরকম একটা জায়গায় থেকে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা যেন কোথাও টলমলে হয়ে যাচ্ছে। তো সেইটাকে কেন্দ্র করে, সেটাকে আধার করে আমার বই লিখেছিলাম পঞ্চপল্লব। হ্যাঁ, একটা মেয়ের জীবনে 5 দিনের একটা অভিজ্ঞতা, সেখানে স্বামী তার কী করে প্রকৃত বন্ধু হয়ে ওঠে, কীভাবে সাপোর্ট দিয়ে তাকে এগিয়ে নিয়ে চলে, সেই নিয়ে গল্পটা ছিল। তাতে ভীষণ সাড়া পেয়েছিলাম। ইংরেজি ভাষার প্রতি আপনার আলাদা রকমের ভালোবাসা, লেখালেখি ইংরেজি ভাষাকে ঘিরে, কিন্তু এই ইংরেজি ভাষাতে অনুবাদ করা বা ইংরেজি ভাষাতে লেখা, এই চিন্তাভাবনা প্রথম? এই পঞ্চপল্লব গল্পের বইটা আমার বন্ধুদের মাঝখানে খুব জনপ্রিয় হয়েছিল। অনেকেই গল্পের বইটা পড়েছে মেলা থেকে কিনে। তারপরে বাইরে যারা থাকে তারা তো নিতে পারেনি, তখন তারা বলেছিল যে মৌমিতা কিছু একটা কর, আমরাও যাতে পড়তে পারি, তুই শুধু কলকাতার সবার জন্য করছিস। না, সবাই তো কিনতে পারবে। তখন আমার মনে হলো সত্যি এমন কিছু অবাঙালি বন্ধু আছে, তারাও আমাকে ইমেল করে বলছে যে তোমার ফটো দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমরা কেন বাদ যাবো। আমি চিন্তা করলাম যে এই গল্পের বইটা যখন এত সাড়া ফেলেছে, এটাকে একটু অনুবাদ করে দেখি। তখন ওইটাকেই আমি এই শ্যাডোজ অফ ইয়েস্টারডে নাম দিয়ে পাবলিশ করেছি শাশ্বত পাবলিকেশন থেকে, এবং সেটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। মানে বন্ধুদের মাঝখানে যারা অবাঙালি যারা আছেন, বাইরে থাকেন, তারাও ভীষণ আদর দিয়ে এটাকে গ্রহণ করেছে। সত্যি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি। ইংরেজি বাংলার কথাই যখন এলো একসঙ্গে, তখন শেক্সপিয়ার নাকি রবীন্দ্রনাথ, নাকি দুটোই? আমার কাছে তো দুটোই, কারণ দুজনে দুজনের জায়গায় স্বমহিমায় উজ্জ্বল, এনাদের মধ্যে তুলনা চলে না, এনারা দুজনেই আমার কাছে সমান। আচ্ছা, আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলায় সাহিত্য চর্চা কোথাও না কোথাও গিয়ে এখন অনেকটা পরিমাণে হয়তো কমে গিয়েছে বলে অনেকে মনে করেন। আপনি কি সেটাই মনে করেন, নাকি আপনার সাথে? আমি একদমই মনে করি না। বাংলা জায়গাতেই আছে, থাকবে, কারণ আমরা তো বাঙালি। যতই আমি তো ইংরেজি শিক্ষিকা বলুন বা ইংরাজি স্টুডেন্ট, হ্যাঁ আমি হয়তো একটা সময় ইংরাজি নিয়েই আছি বা ছিলাম, কিন্তু কোথাও সময় লেগে গেল, কেটে গেল, উফ মাগো, এটা তো বাংলাতেই বলবো বলুন। তার মানে কি কোথাও যেন আমাদের বেসিক চিন্তাভাবনার মধ্যে তো বাংলাটা ঢুকে রয়েছে, একে কি করে বার করবো বলুন। তাই বাংলা স্বমহিমায় আছে, এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে এখন অনেক ওটিটি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখবেন বাংলা সিনেমা নতুন করে আসছে, এবং প্রচুর বাংলা সিনেমা হচ্ছে সমসাময়িক বিষয়ের ওপর বা কিছু ঐতিহাসিক বিষয়ের ওপর, কিছু ঐতিহাসিক চরিত্রকে নিয়ে হচ্ছে, বাংলাতেই হচ্ছে, এবং মানুষ টিআরপিতেও তারা বেশ বক্স অফিস হিট করছে। বাংলার কোথাও কমতি নেই, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। এবং যারা এটা বলছেন, কোথাও যেন আমার মনে হয় কোথাটা অপপ্রচারেরও একটা ব্যাপার, যে বাংলা ভাষাকে কোথাও যেন একটু ছোট করে দেওয়ার চেষ্টা, কিন্তু সেটা একেবারেই নয়। গ্রাম বাংলার দিকে একটু গেলে প্রান্তিক মানুষদের সাথে আমি কিভাবে কমিউনিকেশন করব যদি বাংলাটাই আমি না জানি? বাংলা তো বাংলাই হয় না। ওটিটি ওয়েব সিরিজের কথা যখন এলো, তখন এই যুগে দাঁড়িয়ে কি বই পড়া অনেকখানি কমে গেছে আপনার? হ্যাঁ, বই পড়া বলতে যদি বলেন যে বই কিনে বই পড়া, হাতে নিয়ে হার্ড কপি পড়া, হ্যাঁ সেটা হয়তো আলাদা ব্যাপার, সেটা হয়তো কমেছে। কিন্তু দেখুন, এখন তো অনলাইন ইভেন কিন্ডেল বা এই ধরনের যে অ্যাপসগুলো আছে, তাতে কিন্তু অনেকেই বাংলা বই পড়ছে। এবং সত্যি কথা বলতে আমরা হয়তো আজকে একটা বই কিনতে পারছি, কিন্তু অনেকে কিনতে পারছে না, কিন্তু একটা ফোন আছে, তার কাছে একটা পিডিএফ গেল, সঙ্গে সঙ্গে সে কিন্তু পড়তে পারবে। এইটা কিন্তু অনেকখানি উপকারে দেয়। আমরা যদি সবসময় সব কিছুর ব্যাপারটাকেই নেগেটিভভাবে দেখতে থাকি, তাহলে কিন্তু আমরা কোনোদিন তার ভালো দিকটা দেখতে পাবো না। আর যুগ তো পাল্টাচ্ছে, বই আগেকার দিনের মতো করে তো বইয়ের সেই যে ক্রয় ক্ষমতাটা এখন অনেকেই চাইছে না, কিনতে চাইছে না। বা অনেকে আগেকার দেখুন, আমাদের এখন ফ্ল্যাট হয়ে গেছে, আগেকার দিনে বড় বাড়ি নেই, সেক্ষেত্রে জায়গার অভাব থাকছে। সেক্ষেত্রে অনেকেই এখন কী করছে, ফোনের মধ্যে রেখে দিচ্ছি, যখন বাসে যাচ্ছে ফোনে পড়তে যাচ্ছে, ফোনে গান শুনতে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, আমার মনে হয় না এতে বই পড়া হার্ড কপি কিনে পড়া হয়তো কমেছে, কিন্তু বাংলা গল্প বা বাংলা পড়া থেকে কিন্তু এতটুকু কমতি আমি মনে করি না হয়েছে। সমাজ পরিবর্তনে একজন লেখিকা হিসেবে কি মনে করেন, দায়বদ্ধতা কতখানি?
দায়বদ্ধতা তো আছেই। আসলে সাহিত্য তো সমাজের দর্পণ, সেই নীল দর্পণ। সেখান থেকেই আমি বলছি, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। এটা তো একদম চিরাচরিত কথা। হ্যাঁ, তো কলমের আঘাতে তো সব কিছু হয়, তাই সামাজিক দায়বদ্ধতা আমাদের মতো লেখক লেখিক বা কবি সবারই আছে। হ্যাঁ, সমাজের যে পরিবর্তন, আজকে একটা সাহিত্যের যুগের পরিবর্তন হয়। আমরা ইংরেজি সাহিত্যে দেখেছি ওল্ড ইংলিশ লিটারেচার থেকে মিডল ইংলিশ লিটারেচার, সেখান থেকে মডার্ন, তারপর পোস্ট মডার্ন। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তাই আদি যুগ থেকে মধ্যযুগ, সেখান থেকে আধুনিক যুগ, লেখার তো পরিবর্তন হয় এবং এই পরিবর্তন তো লেখক লেখিকাদের হাত ধরেই আসে। আজকে মধ্যযুগ, আগামীকাল থেকে আধুনিক যুগ, তা তো হয় না। একটা ধারাবাহিকতা, একটা প্রবহমানতার মধ্যে দিয়ে কিন্তু এই পরিবর্তনটা আসে এবং এর দায় কিন্তু সেই লেখক লেখিকাদের ওপরই। তারা যেটা মনে করেন, তারা যদি সেটাকে সত্যিকারে লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারেন, তবে খুব সুন্দরভাবে সমাজকে পরিবর্তন করা যায়। তার জন্য রক্তপাতের দরকার হয় না, ঝগড়ার দরকার হয় না। হ্যাঁ, সমাজ পরিবর্তনের কথা যদি হয়, তাহলে এই সমাজে ঘটে চলেছে প্রতিনিয়ত অনেক অন্যায়, অনেক অত্যাচার, রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক। সেই সমস্ত বিষয়কে লিখতে গিয়ে কখনো কি সেই কলম তরবারি ভেঙে যাচ্ছে, এরকমটা অনুভব করেছি? না, লেখা তো আমার মনের ব্যাপার। আমি আমার মতো লিখেছি, এটা পাঠক পাঠকের মতো গ্রহণ করবে। তবে হ্যাঁ, অতি বাস্তবকে যদি আরও নগ্ন বাস্তব করে সাহিত্যে প্রকাশ করে, তাতে সাহিত্যের মান কিন্তু নামে। আমরা বাস্তবকে নিশ্চয়ই দেখাবো, কিন্তু যেটা সমাজ যেভাবে দেখতে চাইছে সেভাবে না দেখে যদি কিছুখানি মনের মাধুরী মিশিয়ে যদি তাকে দেখানো যায়, তবে কিন্তু মানুষ দেখতে চাইবে। প্রতিনিয়ত আমরা সমাজের অনেক রকম অত্যাচার দেখি, হ্যাঁ, কিন্তু সেগুলোকেই যদি সেই নগ্ন রূপেই যদি আমি সাহিত্যে তুলে ধরি, তাহলে মানুষ কেন বাস্তব ছেড়ে না ওই সাহিত্য পড়বে বলুন? তারা তো বাস্তবেও কাঁদছে, তারা তো একটা আশ্রয় খোঁজার জন্য সাহিত্যের কাছে যাবে। তবে বাস্তবটাকে তো সেইভাবেই আমাকে প্রকাশ করতে হবে। সেই জন্য আমি মনে করি সাহিত্যের মধ্যে দিয়ে সব কিছুই ফুটিয়ে তোলা উচিত, কিন্তু তারও একটা মাধুর্য থাকতে হবে, তবেই মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করবে। বর্তমান প্রজন্মের একজন লেখিকা হিসেবে বর্তমান প্রজন্মে এই সাহিত্য চর্চাটা কতখানি আবশ্যিক হয়ে উঠছে মানবিক বিকাশে, সেটা কি? সাহিত্য তো দরকার। সাহিত্য হচ্ছে, মানে আমি যদি বিজ্ঞান বা মানে সামাজিক বিজ্ঞান, এগুলোকে যদি আমি কোনো মানুষের গঠনের যদি একটা কাঠামো ধরি, তাহলে সাহিত্য আমার মনে হয় সেটার অলংকার, তার সাজসজ্জা। তাই সাহিত্য দরকার আমার মনকে সাজানোর জন্য, আমার নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য সাহিত্য দরকার। সাহিত্যের মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ অনেকের কাছেই অতিরিক্ত আবেগ প্রকাশ বলে মনে করে। বিশেষত নতুন প্রজন্মের মধ্যে আমরা এই জিনিসটা খুবই লক্ষণীয় দেখেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন সাহিত্যিক, একজন লেখিকা কিংবা একজন শিক্ষিকা হিসেবে নতুন প্রজন্মকে কী বলতে চাই? আমি নতুন প্রজন্মকে এটাই বলতে চাইবো, পড়ো, পড়তে হবে। হ্যাঁ, সে বই কিনে না পড়ো, পিডিএফ আছে, ফোনেই পড়ো, কিন্তু পড়ো। কারণ পড়লে না মনটা অনেক ফ্রি থাকে। আমরা হয়তো বাসে ট্রামে যাচ্ছি, এমন কিছু ঘটনা দেখছি, মনটা ভালো লাগছে না, কী করব তখন হয়তো কারোর সাথে আমার সেটাকে ভাগ করে নেওয়ার পাশে কেউ নেই। হ্যাঁ, আমার হাতে বই নেই, আমি ফোনটা খুললাম, খুলে হয়তো গুগলে সার্চ করে একটা গল্পের বই বার করলাম, পড়ে সেখান থেকে হয়তো কিছুটা পড়লাম, পড়ে আমার মনটা হালকা হলো। আগেকার দিনে একটু ধর্মপ্রাণ যারা আমাদের মা ঠাকুমা গোছের ছিলেন, দেখবেন কিছু হলেই বলতেন যে কোনো সমস্যা সংসারে রামায়ণ পড়ো, বা খুব অস্থির লাগছে ভগবানের কাছে বসে গীতা পাঠ করো। মানে তার মানে কি, ওনারাও জানতেন, ওনারা তো আমাদের মতো তথাকথিত শিক্ষিত নন, অথচ তাদের শিক্ষার ধারাটা কিন্তু জীবনমুখী শিক্ষা। তাদের সেই জীবনের শিক্ষা কিন্তু আমাদেরকে সেই পড়াশোনা বা বই পড়ে যে শেখা, তা কিন্তু তারও বেশি দূরে পৌঁছে দেবে আমাদেরকে। তো সেই আমি বলবো যে তখন যদি আমরা রামায়ণ মহাভারত বা শ্রীমদ্ ভগবদ্গীতায় আশ্রয় খুঁজতে পারি, এখন নয় কেন? পড়তে হবে, পড়লে না অনেকটা আশ্রয় পাওয়া যায়। তাই নতুন প্রজন্মের কাছে আমার একটাই মানে বক্তব্য, পড়ো, যে কোনো বই। ভালো লাগছে না কমিক্স পড়ুক, বাটুল দি গ্রেট, হাদা ভোদা, যেগুলো একদম মনকে অনাবিল আনন্দ দেবে। কোথা থেকে বেরিয়ে আসার জন্য না আমাদের মনে হয় বই পড়াটা খুব দরকার। আপনার প্রিয় যে কোনো চারটি লাইন। Whispers of time, soft and fleeting.
echoes of laughter, warm and beating, golden threads in life's tapestry, weaving the story of you and me. A child's giggle in a sunlit field, the joy of a promise once revealed. Fingers tracing old photograph lines, moments captured, forever enriched. The scent of rain on thirsty earth, the sound of home, a heart's rebirth, each memory a jewel, uniquely bright, a flicker of love in the darkest night.